সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টু দি পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, শুভেচ্ছা সবাইকে। ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচ্য বিষয় শিক্ষার আগামী ভাবনা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। আপনাকে স্বাগত। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন আ.ন.ম এহসানুল হক মিলন, চেয়ারম্যান এডুকেশন রিফর্মস ইনিশিয়েটিভ এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী। আপনাকে স্বাগত। একজন শিক্ষামন্ত্রীর মর্যাদায় উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন আমার চেয়ে যারা ঘরে ঘরে শিক্ষার্থী লালন পালন করেন এবং যেই শিক্ষার্থীরা লেখাপড়া করে তারাও জানেন এখন কি অবস্থার মধ্যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আছে, বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে। এখনও পর্যন্ত প্রাথমিক এবং মাধ্যমিকের বই দেয়া যায়নি। বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়তো সব দেওয়া হবে। অবশ্য এখন ডিজিটাল যুগে পিডিএফ করে দেওয়া হয়েছে, সামর্থ্য অনুযায়ী শিক্ষার্থীরা তা প্রিন্ট আউট করে লেখাপড়া করছেন। আবার যে কারিকুলাম আগে ছিল পূর্বের সরকারের সময়, সেই কারিকুলামে কিছুটা চেঞ্জ এসেছে। রাশেদা কে চৌধুরী, আপনি শিক্ষা নিয়েই কাজ করেন, আপনার কাছ থেকে শুরু করতে চাই। অনেক ধন্যবাদ চ্যানেল আইকেও ধন্যবাদ। মানে আগামীর ভাবনাটা, আমরা এখন কি পরিস্থিতিতে আছি, কিভাবে আছি, কোথায় যেতে চাই, সেই জায়গায় যদি আমরা একটু চিন্তা করি। আর সবচেয়ে বড় যেটা হয় শিক্ষা নিয়ে ভাবতে গেলেই আমরা কি করে যেন এক কেন্দ্রিক হয়ে যাই। শিক্ষায় অংশীজন তো 4 রকম। প্রথম হচ্ছে শিক্ষার্থী, দ্বিতীয় হচ্ছেন অভিভাবক, তৃতীয় হচ্ছেন শিক্ষক, চতুর্থ হচ্ছে শিক্ষা প্রশাসন। তার মধ্যে রাজনৈতিক সদিচ্ছাটা একটা সব কিছুকে কাভার করে। কিন্তু আমরা কি দেখছি, পুরো শিক্ষায় এখন দেখতে পাচ্ছি কীরকম যেন একটা বিভ্রান্তি। আপনি তো বই পৌঁছানোর কথা বললেন, বই তো একটা অনুষঙ্গ মাত্র, কিন্তু তার মধ্যে এই যে শিক্ষার্থীরা ভয়ে ভয়ে থাকে, কখন জানি সিলেবাস বদলে যায়, কখন জানি কারিকুলাম বদলে যায়। তারপরে যেটা থাকে যে অভিভাবকরা অনেক উৎকণ্ঠায় থাকেন। তারপরে যেটা হলো যে শিক্ষকরাও, তারাও বুঝতে পারছেন না যে কিভাবে চলবেন, কি করবেন। এরকম একটা দিক নির্দেশনাটা তারা ওইভাবে নিতে পারছেন না, অথবা কোথাও একটা ঘাটতি আছে। আর শিক্ষা প্রশাসনও যথাসময়ে যথাবিহিত, উনি তো রাজনৈতিক নেতৃত্ব হিসাবে কাজ করেছেন, উনিও জানেন যে শিক্ষা প্রশাসনকে তো গাইড করতে হয়। সেই জায়গা থেকে যদি যেতে পারি আমরা, এখানে আমি একটা উদাহরণ দেব। আমরা এখানে নতুন মানে যারা বিপ্লব ঘটিয়েছেন, যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, একটা স্বপ্ন নিয়ে অবশ্যই আমরা সবাই স্বপ্ন দেখেছি যে এই স্বপ্নটা আমাদের বাস্তবায়িত হবে, সুষ্ঠুভাবে হবে। হয়তো অত ভালো হবে না, কিন্তু দেখেন প্রথমেই তো একটা হোঁচট খেলাম। দেখলাম যে আমরা যে সচিবালয়ে মাত্র কোটি কয়েক শিক্ষার্থীরা সচিবালয়ে ঘেরাও করে বলল যে আমাদের এই পরীক্ষার অটো প্রমোশন দিতে হবে। এই যে 4টা সাবজেক্টে পরীক্ষা দেওয়া হয়েছে এসএসসির, বাকিগুলো যেন অটো প্রমোশনের মধ্যে যায়। সেখানে সরকার তাদের দাবি মেনে নিলেন কি করে? অন্তর্বর্তী সরকারের উপরে আমাদের অনেক ভরসা আশা, এবং সেখানে 14 লক্ষ শিক্ষার্থীর কথা চিন্তা করা হলো না। গুটি কয়েক শিক্ষার্থীর জন্য সরকার বলল যে হবে না পরীক্ষার। এই যে মানে বৈষম্য দূর করতে গিয়ে আরেক বৈষম্যের জন্ম দিলাম আমরা, মনে হয়। তো সেই জায়গায় আমি মনে করি যে আমাদের শিক্ষায় আসলে মানে বিভ্রান্তি তৈরি হয় ওরকম কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবেন না, এটাই প্রত্যাশা করি। আগামীর ভাবনা যদি বলতে হয় তাহলে এটাই বলবো। আচ্ছা, এহসানুল হক মিলন, ইতিমধ্যে কি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে? নট দ্যাট আই নো। ধন্যবাদ আমাদের সাবেক উপদেষ্টা এবং শিক্ষা নিয়ে যিনি কাজ করছেন এবং আমার অত্যন্ত পরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের রাশেদা আপা এবং দর্শক শ্রোতা। আপনার আজকে শিক্ষার আগামী দিনের ভাবনা, এটা খুব সুন্দর একটা টপিক সিলেকশন করেছেন। কিন্তু আমি যদি এভাবে বলি, আগামী দিনে শিক্ষায় রাষ্ট্রের ভাবনা কি? আমি অভিভাবকের কথা বলবো না, আমি শিক্ষকের কথা বলবো না, আমি ছাত্রছাত্রীদের কথা বলবো না। একটি রাষ্ট্র পরিচালিত হয়, রাষ্ট্রীয় চিন্তাভাবনা করেন রাজনীতিবিদরা, রাষ্ট্রের অভিভাবক যারা সরকার চালান তারা। স্বাধীনতার পর থেকে
আজকে এই 53 থেকে 54 বছর পা দিয়েছি, আমরা যদি ক্রোনোলজিক্যালি অ্যানালাইসিস করি, এই শিক্ষায় দুর্ভোগ দুর্যোগের জন্য দায়ী যারা রাষ্ট্র চালিয়েছে, যারা প্রশাসন চালিয়েছে এবং যারা বর্তমানে চালাচ্ছে। যেমন আপা লাস্টে বললেন, এই কতিপয় ছেলে প্রশাসনিক কর্মকর্তাদের রুমে গেলে বা সেক্রেটারি গেলে পরীক্ষা বন্ধ করে দিতে হবে। তাহলে আগে আমাকে বুঝতে হবে রাষ্ট্র কীভাবে দেখতে চায়। আমি কিন্তু কোনো পার্থক্য দেখছি না। 1972 সালে 9 মাসের মুক্তিযুদ্ধ হলো, সেই 9 মাসের জন্য কি অটো প্রমোশন দিতে হবে? এটা তো হতে পারে না। শিক্ষায় কখনো অটো প্রমোশন হয় না। এই বাস্তবতাটাকে আমরা মানতে পারছি না। শিক্ষায় কোনোদিন কনডেন্স সিলেবাস হয় না। শিক্ষা কোনোদিন ফাঁকি দেওয়ার বিষয় না। এটা বুঝতে হবে যারা এই দৃষ্টিভঙ্গি আগে পালাতে হবে যারা রাষ্ট্র পরিচালনা করছেন। দেখুন, পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ দেশ রয়েছে যাদের 5 কোটি জনসংখ্যা নেই আপা। 5 কোটি আমাদের জনসংখ্যা, ছাত্র ছাত্রী অভিভাবক শিক্ষক এই দেশে 5 কোটির মতো। পৃথিবীতে তো 4 ভাগের 3 ভাগের দেশই আছে যাদের 5 কোটি, তাদের জনসংখ্যাই নেই। এমন একটি দেশ, শক্তিশালী দেশ বাংলাদেশ। More people are taking birth, less people are dying in Bangladesh. Our other country, developed nation, তারা more people are dying, less are taking birth. অর্থাৎ আমাদের জনসংখ্যা উন্নত বিশ্বের জন্য ফুরিয়ে যাচ্ছে। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জনসংখ্যা দিয়েছেন। অতএব উই শুড ডমিন দ্য হোল ওয়ার্ল্ড। আমাদের এই প্রজন্ম তারা বিশ্বের প্রত্যেকটি দেশে 168টির মতো দেশে আমাদের দেশের লোকজন কাজ করছে। তাহলে আমাদের জনসংখ্যা যদি বাড়তেই থাকে, তাদেরকে যদি আমরা সত্যিকার অর্থে শিক্ষিত করতে পারি, দিস ইজ আওয়ার অনলি এক্সপোর্টেবল আইটেম। আমাদের এই এক্সপোর্টেবল আইটেমকে নিয়ে সরকার কোনো কাজ করছে না। আমি অত্যন্ত দুঃখের সাথে বলবো যে এই সরকার, ডক্টর ইউনূসের সরকার, যিনি নোবেল লরিয়েট, যিনি শিক্ষাবিদ, উনার সরকারও শিক্ষার জন্য কোনো কিছু করলেন না। আমি তো চেয়েছিলাম এমন একটি শিক্ষা কমিশন এই সরকার করবে, নট টেম্পোরারি সংস্কার কমিশন, শিক্ষা কমিশন, স্থায়ী শিক্ষা কমিশন। মনে করেন উনি একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, ওনাকে যদি সেই শিক্ষা কমিশনের চেয়ারম্যান বানিয়ে কনস্টিটিউশনালি ওনাকে যদি দেওয়া হতো, 5 বছর পর পর চেঞ্জ হবে এবং তারা ওনারা কাজ করতে পারতেন কীভাবে, ওয়াচডগ হিসেবে কাজ করতেন, প্যারালাল টু দ্য এডুকেশন মিনিস্ট্রি, উইদাউট হ্যাভিং এনি এক্সিকিউটিভ পাওয়ার। ওনারা যদি সেই শিক্ষা কমিশনের দায়িত্বে কনস্টিটিউশনে 5 বছরের জন্য দেওয়া হতো এবং সেইখানে যদি রিসার্চ ওরিয়েন্টেড দেওয়া হতো, তারা তো শিক্ষা মন্ত্রণালয়ের বই ছাপিয়ে কে কমিশন নিবে বা বোর্ডে পরীক্ষার জন্য কি বোনাস দেওয়া হবে বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ট্যাক্স দিবে, দ্যাট ইজ নট দ্য বিজনেস। ওনার বিজনেস হতো কি জানেন, শিক্ষাকে নিয়ে গবেষণা করা, এই গ্লোবাল ভিলেজে কীভাবে চলবে, এবং ওয়াচডগ হিসাবে প্যারালালি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করতো এবং দে উইল ডিরেক্টলি রিপোর্টেড টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার শিক্ষার ব্যাপারে। তাহলে দেখতেন শিক্ষা মন্ত্রণালয় সঠিকভাবে চলার মতো একটা কমিশন হতে পারতো। সেই কমিশন তো ওনারা করেননি। কী করেছেন ওনারা? ওনারা যে 1 বছর, 1.5 বছর, 2 বছর যতদিনই থাকুক না কেন থেকেছেন, তো এইখানে কি পরিবর্তন আমি দেখেছি? আমরা বিগত সরকার পরিবর্তন দেখি। বিগত সরকার কী চেয়েছিল? তারা চেয়েছিল শিক্ষাকে ধ্বংস করে দেওয়া। এই যে যেমন সাউথ আফ্রিকার ইউনিভার্সিটি গেইটে লেখা রয়েছে, একটি জাতিকে ধ্বংস করার জন্য নিউক্লিয়ার বোমের প্রয়োজন হবে না, শিক্ষা ধ্বংস করে দিলেই হয়। সেটা তো বিগত সরকার চেয়েছে। এই সরকার কি চেয়েছে শিক্ষার কোনো পরিবর্তন? আমি তো বলছি ভেরি ফার্স্ট ডে ওনার একটি কমিশন করে যদি যেত, তাহলে বুঝতাম তারা বাংলাদেশের জন্য একটি কাজ করে গেছে, পার্মানেন্ট একটি শিক্ষা কমিশন, স্থায়ী শিক্ষা কমিশন, এবং এমন সব জ্ঞানী গুণী লোকদের যে করতো, তারা ওয়াচডগ হিসাবে ওই শিক্ষা মন্ত্রণালয়কে সঠিকভাবে পরিচালিত করতো। তাহলে সেই জায়গাটি তো তারা যায়নি, বই দিতে পারছে না। আমি এই বিগত বৎসরগুলোতে বলেছি, ভাই আপনাদের এখন আমাদের মতো তো ছোট্ট বাজেটের দেশ, তখন আমাদের 65,000 কোটি টাকা সারা দেশের বাজেট ছিল, শিক্ষামন্ত্রী 19,000 কোটি টাকা বাজেট ছিল, তার সবই চলে যেত বেতনে। আপাতত এরপর পরে এসে দায়িত্ব নিলেন, উনি তো সেটা ফেস করেছে। এই সরকার বাজেট 7 লক্ষ কোটি টাকা, শিক্ষা মন্ত্রণালয় বাজেট 77,000 কোটি টাকা। তো এই মন্ত্রণালয় কেন পারল না এই প্রাথমিক স্তরে শিক্ষার্থীদেরকে ট্যাব দিয়ে দেওয়া? ট্যাব তো এটা তো চেঞ্জেবল, এটা চেঞ্জ করা যেত, প্রোগ্রাম চেঞ্জ করা যেত, নেক্সট স্টুডেন্টকে দিয়ে দেওয়া যেত। আপনি 6 থেকে 7-এ উঠলেন, 6-এর ট্যাবটা 6-এর স্টুডেন্টকে দিয়ে আসেন এবং প্রোগ্রামটাকে চেঞ্জ করে দেন, তাহলে ইট উড বি মোর মডার্নাইজ। কেন এটা করলো না? এটা তো বলেছে যে আমরা আকাশে স্যাটেলাইট পাঠাচ্ছি, আর প্রাইমারি স্কুলে টিনের ঘরে টিনের চাল নেই, পানি পড়ছে, তারা স্যাটেলাইট পাঠাচ্ছে। এই সরকার বই ছাপিয়ে, বিগত সরকার বই ছাপিয়েছে ভারত থেকে। আমরা কি বই ছাপাইনি এই দেশ থেকে? বর্তমান সরকার কি ছাপাচ্ছে না এই দেশ থেকে? বিগত সরকার চেয়েছে শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু তারপর এই সরকার এসে আমি তো কোনো রকম আপনার কাছে আসবো।
আসবো। রাশেদা চৌধুরী, একটা স্থায়ী শিক্ষা কমিশনের কথা বলেছেন এহসানুল হক মিলন। কমিশন কি দরকার? খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা, যে উনি যে কথাটা বলেছিলেন, আসলে দিনের শেষে তো রাষ্ট্রেরই দায়িত্ব। এইখানেও কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি আছে আমাদের সংবিধানে। আমাদের সংবিধানে বলা আছে যে সব নাগরিকের জন্য মৌলিক শিক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু নাগরিকের অধিকার হিসাবে স্বীকৃত নাই। সেই জায়গাটাতেই রাষ্ট্রের আরও বেশি করে আসতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠান যদি স্থায়ী শিক্ষা কমিশন হয়, এখন আমরা তো পাবলিক তো মানে ঘর পোড়া গরু, তো সিঁদুরে মেঘ দেখলেই ডরাই। এই যে যে কমিশনগুলো হয়েছিল সেইগুলো কিভাবে, দুর্নীতি দমন কমিশনই যদি বলি, কিভাবে এটা রাষ্ট্রের হস্তক্ষেপে সেটা কি দাঁড়ালো। এইরকম স্থায়ী শিক্ষা কমিশন হলে তো চলবে না, হতে হবে একদম মানে কার কাছে রিপোর্টেবল, তারা স্বাধীনভাবেও নিতে পারবেন। এবং তাদেরকে যদি এই যে এখন শিক্ষকদের বেতন ভাতা দিয়ে বারবার কয়েকদিন পরে পরে প্রশ্ন ওঠে, আচ্ছা এই সময় একটা আন্দোলন চলছে প্রাথমিক সহকারী শিক্ষক, শিক্ষা কমিশনটা তারাই কিন্তু সিদ্ধান্ত নিতে পারতেন যে শিক্ষকদের কখন কিভাবে, যেটাকে ধরেন ওয়েজ কমিশনও বলার দরকার নাই, কিন্তু তাদেরকে এই দায়িত্বটা দেয়া যেতে পারতো যে তারা কয়দিন পরে পরে রিভিউ করবেন। আমরা তো ওদিকে আগাইনি বলতে গেলে। আরেকটি বিষয় খুবই গুরুত্ব সহকারে একটা কথা এহসানুল হক মিলন বলেছেন, উনি যেহেতু রাজনীতিবিদও আবার নিজে কাজও করেছেন, প্র্যাকটিশনারই বলা যেতে পারে, সেই জায়গা থেকে আমি বলবো যে একটা জিনিস আমরা লক্ষ্য করছি, শিক্ষাটা কোনোভাবেই অগ্রাধিকারের মধ্যে নেই। এই যে অন্তর্বর্তী সরকার, সব সংস্কার সবই জরুরি, সবই আমাদের মানে গণ অভ্যুত্থানের স্বপ্নের জায়গা, শিক্ষাটাকে পেছনে ফেলে এই শিক্ষার্থীরাই তো এই আন্দোলন করেছে, শিক্ষার্থীদের আন্দোলনের ফলই তো এই সরকার হয়েছে। তাই তাহলে তো শিক্ষাকে অনেক গুরুত্ব দিতে হবে, সবার অগ্রাধিকারে আসা উচিত ছিল, কিন্তু কি করে যেন ছিটকে গেছে আমরা দেখতে পাচ্ছি, অগ্রাধিকারের মধ্যেই নেই। সেই জায়গা থেকেই বলবো কি করে প্রমাণ হচ্ছে অগ্রাধিকারে নেই, কারণ বিনিয়োগ নেই। যা আমি প্রাথমিক মাধ্যমিক যদি ঠিক না করি, আমার বৃত্তিমূলক শিক্ষাগুলো যদি ঠিক না করি, আমাদের জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করতে না পারি, ওই স্বপ্নটা যদি না থাকে, আর এখানে যদি বৈষম্য বিরাজ করে, তাহলে তো হবে না। বিনিয়োগ কোথায় কখন কিভাবে করতে হবে, কার জন্য করতে হবে। আমি যদি একটা উদাহরণ দিই, 2004 সালে তৎকালীন খালেদা জিয়ার সরকারই ওনারা উপবৃত্তি চালু করেছিলেন 100 টাকা দিয়ে। এই যে তার ফলশ্রুতিতে বাংলাদেশ একটা সাকসেস স্টোরি হয়ে গেছে মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসার শিক্ষায়। এখন তো বেশিরভাগই মেয়ে দেখতে পাচ্ছি আমরা। এটা আবার রিভার্স করতে হয়েছে, যে ছেলেদের জন্য উপবৃত্তি চালু করতে হয়েছে, কিন্তু উপবৃত্তিটা এখন কি আছে 100-150 টাকা। 20 বছরে পরিবর্তন হয়নি, ইনফ্লেশন অ্যাডজাস্টেড হয়নি। মহার্ঘ ভাতার জন্য মহা আন্দোলন চলে, কিন্তু নতুন প্রজন্মকে মানব সক্ষমতা বিনির্মাণের জায়গায় আমরা দেখি না যে সেখানে আসলে বিনিয়োগটা কতটুকু হবে। লজ্জাজনকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে নিম্নতম শিক্ষায় বিনিয়োগের ক্ষেত্রে। সেই জায়গা থেকে আমরা যদি বলি যে সব কিছুই বই যাচ্ছে কিনা, ওটা তো একটা, কিন্তু তার মধ্যে যেটা হচ্ছে যে শিক্ষকরা ঠিক আছেন কিনা, শিক্ষা প্রতিষ্ঠান ঠিক আছে কিনা, আমাদের শিক্ষার্থীরা। কালকেও বোধহয় ইউনিসেফেরই রিপোর্ট ছিল যে পরিবেশ বিপর্যয়ের কারণে 3 কোটির উপরে শিক্ষার্থী আমাদের দেশে ক্লাইমেট চেঞ্জের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে গত বছর। ইউনিসেফের রিপোর্ট গতকাল প্রকাশিত হয়েছে, সেখানে আছে যে আমাদের বেশিরভাগ শিক্ষার্থীরাই প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উঠলে ওদের সক্ষমতা বাড়ে না, এবং তারপরে পঞ্চম শ্রেণী সমাপ্ত করার পরে একজন শিক্ষার্থী তৃতীয় শ্রেণীর সক্ষমতা অর্জন করে না। তাহলে কোথায় ত্রুটিটা দেখতে হবে, তো সেখানে যথাস্থানে যথাযথ বিনিয়োগ করতে হবে। আমরা আরেকটা বড় জায়গায় চলে গেছি, যেটা মানে খুবই ক্ষতি করছে দেশের মানে সাধারণ পাবলিক, ওনারা তো পাবলিকের সাথে কাজ করেন, ওনারা বুঝবেন। সেটা হচ্ছে শিক্ষার ঢালাও বাণিজ্যিকীকরণ। এইটার লাগাম তো আমরা টানতে পারছি না। যার যত সচ্ছলতা আছে সে তার সন্তানকে ওইরকম জায়গায় পড়াতে পারে। তাহলে তো একটা জায়গায় আনতে হবে যে আমাদের ন্যূনতম সব সন্তানের জন্য আমাদের ন্যূনতম একটা জায়গায় আনতে হবে যে সবাই মোটামুটি একটা মানের শিক্ষা পাবে।
এখন বকাবকি করছি, গালি দিচ্ছি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ভালো করছে না, কোনো র্যাঙ্কিংয়ে নাই। আরে বাপরে বাপ, তারা তো প্রাথমিক মাধ্যমিকের পরে শিক্ষার্থী নিয়ে কাজ করে। তাহলে কি নিয়ে কাজ করবে? যে শিক্ষার্থীর ভিত্তিটাই শক্ত নাই, সে কি করে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে আসবে? আপনার কাছে আসবো। শিক্ষার ঢালাও বাণিজ্যিকীকরণের কথা বলেছেন রাশেদা আক্তার চৌধুরী। এই বাণিজ্যিকীকরণের বাইরে কি যাওয়া সম্ভব? অফকোর্স, ইটস ভেরি সিম্পল। এই ইন্টেনশনটা থাকতে হবে গভর্নমেন্টের, যে গভর্নমেন্ট কিভাবে চায়। আচ্ছা ধরুন, আমরা কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেমেয়েরা চলে যাচ্ছে? আবার আপনি যদি দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক সকালে ক্লাস নিচ্ছেন, উনি ক্লাস নিচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের উনি ক্লাসে ছেলে মেয়ে আসছে যাচ্ছে, তেমন কোনো আমরা প্রতিক্রিয়া দেখছি না। বিকেলবেলা যখন উনি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস নেন, তখন সকলে বলে দ্যাট টিচার ইজ দ্য বেস্ট টিচার। কেন? সকালে যদি উনি খারাপ থাকেন, বিকেলে তো ভালো হওয়ার কথা না। তো সেই জায়গাটাই মেন করতে হবে। ওই প্রাইভেট ইউনিভার্সিটি কন্টেস্টে যদি প্রাইভেট ইউনিভার্সিটির অথরিটি চায় যে ওই টিচার ঠিকমতো সার্ভিস দিক, উনি দিচ্ছে, কিন্তু গভর্নমেন্ট পাবলিক ইউনিভার্সিটিগুলি সেইভাবে মনিটরিং হচ্ছে না এবং আমাদের ইন্টেনশনগুলো ঠিকমতো ওখানে যাচ্ছে না বলেই তো এই অবস্থা। আপনি বেতন ভাতা দিই, প্রাইভেট ইউনিভার্সিটি তারা কোয়ালিটির উপরে নির্ভর করে একজন শিক্ষকের বেতন নির্ধারণ করেন, তাহলে পাবলিক ইউনিভার্সিটি সেটা করছে না। তো আমি তো এখন চিন্তা করি যে আমাদের সময় আমাদের টিচাররা সবাই আমেরিকাতে পিএইচডি করা ছিলেন, ওনারা কেন আমেরিকায় পিএইচডি করে ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রিতে এসে আমাদের পড়াতেন এই স্বল্প বেতনে? এটা আমি ভাবতে পারি না এখন, কারণ তারা ছিল প্যাট্রিয়ট সিটিজেন। আজকের দিনে দেখা যায় কি, বিদেশে গিয়ে যত লোক যাচ্ছে, যত ছেলেরা যাচ্ছে পিএইচডি করতে, তার 1% ফেরত আসছে না, বিকজ গভর্নমেন্ট তাদেরকে অ্যাকোমোডেট করছে না। আপনি যদি মাহাতির বিন মোহাম্মদের মডেলটা ফলো করেন, তাহলে দেখেন হি ইনভেস্টেড মিলিয়ন্স অফ ডলার টু সেন্ড হিজ স্টুডেন্ট অ্যাব্রড ফর হায়ার স্টাডি, এটা সে করেছিল। আবার হি স্পেন্ড বিলিয়ন্স টু ব্রিং দ্যাম ব্যাক। কন্ডিশনে ছিল যে আমরা তোমাকে বিদেশ পাঠাবো, ইউএসএ ইউরোপে গিয়ে তুমি পিএইচডি করবে, হায়ার এডুকেশন নেবে, নিয়ে তুমি দেশে ফেরত আসতে হবে, সেই জন্য আমরা তোমাকে পয়সা দিচ্ছি। আমাদের দেশ কি এটা কখনো করেছে? আমাদের দেশ কি চাচ্ছে যে ব্রেইন ড্রেইন বন্ধ হোক? আমাদের দেশে মেধাবীরা চলে যাচ্ছে। আপনি দেখুন না, আমাদের জেনারেশন পরের জেনারেশনের যারা আছে, তাদের ছেলেমেয়েরা যারা বাইরে যাচ্ছে, কেউ ফেরত আসছে না। তাদের তো এখানের কাজের পরিবেশ নাই, বা তারা যেই হায়ার এডুকেশন বা হায়ার ডিগ্রি নিয়েছে সেই ডিগ্রি অ্যাপ্লাই করার তো জায়গা নেই। তো আপা বললেন রাষ্ট্রকে সৎ হতে হবে, উনি তো শুরুই করলেন এই বক্তৃতা দিয়ে। রাষ্ট্রের ভাবনা থাকতে হবে, নট একটা অভিভাবকের ভাবনা। শুনুন, প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে এডুকেশনে। সে খাবে না খাবে, বাড়ি গাড়ি কিচ্ছু করবে না, সে তার সন্তানের লেখাপড়ার জন্য সব কিছু বিলিয়ে দেয়। সেই জায়গায় যদি গভর্নমেন্ট, কনস্টিটিউশনে আমাদের প্রিভিলেজ রয়েছে, কিন্তু গভর্নমেন্টকে সেটা দেখছে, যেই গভর্নমেন্টই হোক না কেন, সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেইভাবে দেখতে হবে। সেই জন্যই তো এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বিজনেস হচ্ছে এবং গভর্নমেন্ট সেখানে কোনো রকম ফলো আপ করছে না। শুধু ইউজিসি একটা কমিশন করে রেখেছে, সেটা সত্য, কিন্তু সুপারভিশন আছে যে এই যে 64টি জেলায় 64টি পাবলিক ইউনিভার্সিটি বানানো হয়েছে, সেই ইউনিভার্সিটিগুলো বানিয়ে সে যে ক্লাস হচ্ছে কিনা, কি পরিমাণ ইনভেস্টমেন্ট গভর্নমেন্ট করেছে, তার রিটার্ন আসছে কিনা, সেটাকে ইভ্যালুয়েট করার জন্য কোনো সিস্টেম মেকানিজম বাংলাদেশে আছে? সেই জন্য আমি বলছি যে একটা পার্মানেন্ট শিক্ষা কমিশন যদি থাকে, দে উইল ইন্টারভিন এভরিহোয়ার irrespective of their duties, এবং তারা সেটা রিপোর্টিং করবে জাতির সামনে যে এই জায়গায় আমাদের ত্রুটি রয়েছে। তাহলে শিক্ষামন্ত্রী আসবে যাবে, কিন্তু শিক্ষা কমিশন তো কনস্টিটিউশনাল পার্মানেন্ট, তারা সবসময় ওয়াচডগ থাকবে। শিক্ষামন্ত্রীরা এসে উল্টা পাল্টা করলেও তারা পারবে না। এই যে আমাদের সময় আমরা কমিশন করেছি, এটা কি আমরা কি সাকসেসফুলি অপারেট করতে পেরেছি? আমাদের সময় শেষ। কিন্তু 2010 সালে যে খলিকুজ্জামান সাহেবের শিক্ষা কমিশন হলো, আর 2024 সালে তারা বিদায় নিল, এই 10 হতে 24 14 বছর তারা কি এটা করেছে? বরং তারা রিভার্স, উল্টো পথে হেঁটেছে। এবং এই যে কারিকুলাম সিলেবাস প্রতিনিয়ত চেঞ্জ করা হচ্ছে, ইন্টেনশনটা কি? গভর্নমেন্টের ইন্টেনশন ঠিক ছিল না। সেই জন্য উনি এইটার উপরে রিসার্চ করেন এবং এটার দায়িত্ব ছিল। উনি রিসার্চ এবং দায়িত্বের পরে দেখে আসছে যে গভর্নমেন্টকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে হোয়াট উই ওয়ান্ট টু ডু। এই গভর্নমেন্টটা তো সেটা করলো না, এটা তো দুঃখজনক। সেই জন্য ইউনেস্কো কমিশন থেকে বলা হচ্ছে যে আমাদের জিডিপির 6% দিতে হবে বাজেটে। 6% কি কেউ দিয়েছে? শুভঙ্করে ফাঁকি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, তারপর আইসিটি মন্ত্রণালয়, ইনফরমেশন, 3-4টা মন্ত্রণালয়ের বাজেটকে একত্রে করে 11.92 ন্যাশনাল বাজেটে দেওয়া হয়েছে এবং লেস দেন 2%, 1.98, 1.92% জিডিপি দেওয়া হয়েছে আমাদের বাজেটে।
এই সমস্ত ফাঁকিবাজিও চলবে না। আপনি বিসিএস এ ফার্স্ট হন, আপনি সবচেয়ে ভালো রেজাল্ট করে আপনি পুলিশে যাচ্ছেন, কাস্টমস যাচ্ছেন, ফরেন সার্ভিসে যাচ্ছেন, অ্যাডমিনিস্ট্রেশনে যাচ্ছেন, ম্যান্ডেটরি বলে দিতে হবে যে বিসিএস এ যারা ভালো রেজাল্ট করবে ম্যান্ডেটরি তাদেরকে এডুকেশন করে যেতে হবে, এবং ইউ উইল গিভ দ্য সেম স্যালারি। ম্যান্ডেটরি করতে হবে। আচ্ছা, ইউনাইটেড স্টেটসে এই সেকেন্ড ওয়ার্ল্ডের সময় ড্রাফটেড টু দ্য আর্মি করেনি? 18 ইয়ার্স ওল্ড যারা ছিল তাদেরকে আর্মিতে ড্রাফট করা হয়েছিল কি জন্য? দেশকে রক্ষা করার জন্য। তা আমাদের দেশে এডুকেশনকে যদি রিবিল্ড না করেন, এই দেশ তো ক্রমান্বয়ে চলেই যাবে। তাহলে আমাদের দরকারটা কি? যারা বিশেষে ভালো স্থান করবে তাদেরকে ম্যান্ডেটরি এডুকেশন মিনিস্ট্রিতে যেতে হবে, এডুকেশন ক্যাডারে যেতে হবে, বাট দে উইল হ্যাভ দ্য সেম স্যালারি, সেম স্ট্যাটাস। আসবো আপনার কাছে রাশেদ আক্কি চৌধুরী, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন র্যাঙ্কিংয়ে যেতে পারছে না সেজন্য প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার কথা বলেছেন। আমরা যদি ভিত মজবুত না করি, ভিত মজবুত করার জন্য কি করতে হবে? ভিত্তিটা মজবুত করতে হলে এই যে সবার আগে যেটা বারবারই বলবো, এটা রাজনৈতিক সদিচ্ছাটা খুব দরকার। ওই যে শেষ পর্যন্ত তো রাষ্ট্রই করবে, কিন্তু এখানে অন্য যারা আছেন, যেমন উনি একটা কথা বলেছিলেন, আসলে মনিটরিংটা এত দুর্বল ছিল সর্বত্র, মানে কত টাকা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সেটার ফল কী পাচ্ছি। খালি বাজেট নিয়ে একটা উদাহরণ দিই, শুভঙ্করের ফাঁকি আমাদেরকে বলা হতো সর্বোচ্চ বাজেট এসছে শিক্ষায়। তারপরে কি আবিষ্কার করলাম? ওখানে রূপপুর পারমাণবিক প্ল্যান্ট চলে গেছে, যুক্ত হয়ে গেছে। তারপরে কি আবিষ্কার করলাম আমরা? বঙ্গবন্ধু স্যাটেলাইট, ওই খরচগুলো এগুলোর মধ্যে চলে এসছে। কিন্তু শেষ পর্যন্ত থাকলো কি? ওই যে হারাধনের দোষটি ছেলের মতো থাকলো কতটুকু? আমরা, উনি যেটা বললেন, জিডিপির 1.7% বা 6%, লজ্জাজনকভাবে কম আমাদের শিক্ষার বাজেট। তো আপনি যে বললেন ভিত্তিটা তো প্রাথমিক থেকেই করতে হবে, এবং সেই জায়গায় আসলে কোথায়, ওনারাও জানেন ভালো করে, কোথায় সেটা ব্যয় হতো? ওই যে অবকাঠামো নির্মাণে অথবা বেতন ভাতায়। কিন্তু শিক্ষার মান বৃদ্ধিতে আমরা কিন্তু কখনো করিনি তেমনভাবে বিনিয়োগ, এবং বিনিয়োগটা যেটুকুই করেছি সেটারও মনিটরিং হয়নি ঠিক মতো। আমাদের কি, আমাদের শিক্ষার্থীরা শিখছে কিনা শ্রেণীকক্ষে গিয়ে? আমরা তো ছোট যখন ছিলাম, ইন্সপেক্টর আসতো স্কুলে, ওরে বাপরে, সেটা যে কীরকম একটা বিষয় ছিল। এখন তো ওরকম যান না, যান খাতা কলম দেখে আসেন, ওনারা যান থানা শিক্ষা অফিসাররা। এইখানে আরেকটা শুভঙ্করের ভাগি আছে, যেটা হলো আপনি যে কথাটা বললেন যে শিক্ষায় মানে মাধ্যমিক শিক্ষায় কিন্তু ক্যাডার আছে, প্রাথমিকে কিন্তু কোনো ক্যাডার নেই। আমার একজন প্রধান শিক্ষক দক্ষতা এবং যোগ্যতা থাকলে তিনি কেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি হতে পারবেন না? পুরোটা আমলাতন্ত্রের দখলে। তো চাঁদা শিক্ষার কোনো কিছুর মধ্যে নেই। উনি উদাহরণ দিলেন মালয়েশিয়ার। আমি ছোট দেশ মালদ্বীপের কথাই বলি, সেখানে একজন প্রধান শিক্ষক থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সবাই শিক্ষা ক্যাডারের, এবং সেই জায়গায় আমরা যেতে পারিনি। আমরা কিন্তু প্রাথমিক শিক্ষার ক্যাডারটাকে ওইভাবে আনতেই পারিনি। এরা সব প্রশাসনের মানে আমলাতান্ত্রিক বিবেচনায় পরিচালিত হয়। কিন্তু একজন শিক্ষককে যদি আপনি আসলে যেটাকে বলা হয় যে এম্পাওয়ার করা, সেটা যদি করা যায় তাহলে হয়তো আগামীতে হবে। কিন্তু ওই যে ঘুরে ফিরে রাজনৈতিক সদিচ্ছাটা আসতে হবে। আচ্ছা, আপনার কাছে অনেক তথ্য জানলাম। একটু রাজনৈতিক সদিচ্ছার জন্য রাজনীতিবিদদের কাছে তো যেতে হবে না? রাজনীতিবিদরাই তো দেশ চালাবে। এখন যে অবস্থার মধ্যে আছি, একটা নির্বাচনের জন্য কথা বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষে, সরকারে যারা আছেন উপদেষ্টারা তারাও একটা রাজনৈতিক দল করার কথা বলছেন। তারেক রহমান একটা বক্তব্য আজকে বলেছেন, সংস্কার নির্বাচনের কথা বলবো, কিন্তু আমাদেরকে ভাবতে হচ্ছে আগে সংসারের কথা। দ্রব্যমূল্য, ভ্যাট, নানানবিধ বিষয়ে সামনে চলে এসছে। কোনো রাজনৈতিক দলকে, পরাজিত রাজনৈতিক দলটিকে নির্বাচনে আসতে দেওয়া হবে না, একজন উপদেষ্টা করেছেন। সামগ্রিকভাবে আপনি আগামী নির্বাচন কিভাবে মূল্যায়ন করছেন? দেখুন, জনাব তারেক রহমান কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে এইখানে কোনো রকম কথার ছড়াছড়ি, কথা কাটাকাটির প্রয়োজন নেই। সংস্কারের প্রয়োজন রয়েছে এবং নির্বাচনের প্রয়োজন রয়েছে।
নির্বাচন যদি না হয় কোনো কিছু সংস্কার হয় না। আপনি ধরুন যদি বিগত 3টি নির্বাচন, প্রত্যেকটি নির্বাচন যদি সুষ্ঠুভাবে হতো এবং গভর্নমেন্ট চেঞ্জ হতো, গভর্নমেন্ট পরিবর্তন হতো, তাহলে কি হতো? সব কিছু ঠিক থাকতো, নিশ্চয়ই ঠিক থাকতো। তাহলে নির্বাচনটাই হচ্ছে সম্মানিত দর্শক, থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্মে। নির্বাচনটি হচ্ছে সরকারের কাছে, মানে একটি দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো নির্বাচনে সঠিকভাবে জিতে আসতে হলে জনগণের কাছে কমিটমেন্ট থাকতে হবে। জনগণের কাছে কমিটমেন্ট থাকতে হলে জনগণ নির্বাচনে বিচার করে চুলচারা কাকে আমরা দায়িত্ব দেবো না, সেই ক্ষেত্রে নির্বাচনের কোনো বিকল্প নেই। আজকের প্রেক্ষাপটে বলা হচ্ছে যে বিএনপি নাকি সংস্কার চায় না। আমি তো কোথাও শুনিনি আমাদের দল থেকে বলা হয়েছে সংস্কার চাইনি। আমরা বলেছি সংস্কারও চাই, নির্বাচনও চাই, এবং যে কটি সংস্কার খুব গুরুত্বপূর্ণ সেই কটি আগে হয়ে যাক, তারপর নির্বাচন হয়ে যাক। সেই জায়গাটিতে এখন অন্যরা থাকতে চাচ্ছে না। যে আলোচনার কথাগুলো আপনি বলতে চাচ্ছেন যে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগকে মানে নির্বাচনে আসুক বা না আসুক এই ব্যাপারে বিএনপি কোনো রকম কঠোর মন্তব্য করছে না, সেটাও একটা বাস্তব কথা। নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না সেই মন্তব্য আমরা করতে যাবো কেন? নির্বাচন কমিশন রয়েছে, সরকার রয়েছে, আইসিটি কোর্ট রয়েছে, তারা যারা দোষী সাব্যস্ত তাদের বিচার করবে, বিচার পর তারা নির্বাচনে আসতে পারবে কি পারবে না সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা একটা গণতান্ত্রিক দল হয়তো আমরা বলতে পারি না কাউকে যে আমরা তাদেরকে নির্বাচনে আসতে দেবো না, এ তো হতে পারে না। কিন্তু এই বিএনপিকে আমার মনে হয় ইদানিং খুব অপব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা এটা চাচ্ছি না। আজকে তারেক রহমান সাহেব যেটা বললেন যে আমাদের সবচেয়ে প্রয়োজন কি আজকে মানুষের না বিশ্বাস, দ্রব্যমূল্য, যেমন আপনি শিক্ষার ব্যবস্থা সম্পর্কে বললেন, এগুলি তো সরকারের ফার্স্ট প্রায়োরিটি, এগুলি সরকার দেখছে না। কিন্তু তারা প্রায়োরিটি খুঁজে বেড়াচ্ছে যে বিএনপি বলছে যে সংস্কার চাচ্ছে। দ্যাটস নট দ্য ফ্যাক্ট। আমরা সংস্কার চাই, অ্যাট দ্য সেম টাইম আমরা নির্বাচন চাই, এর বাইরে আমাদের কোনো আলোচনা নেই। ধন্যবাদ রাশেদ চৌধুরী। আপনি একটা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, এখন একটি সরকার ব্যবস্থা আছে অন্তর্বর্তী সরকার, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ছিল না। এই সরকার আর ওই সময় সরকার পদ্ধতিগতভাবে কিছুটা মিল আছে, কিছু অমিলও আছে। আপনার সরকারের সময়, আপনারা যখন সরকারে ছিলেন তখন এক ধরনের চ্যালেঞ্জ ছিল, এই সময় এক ধরনের চ্যালেঞ্জ। দুই চ্যালেঞ্জের মধ্যে পার্থক্য কি দেখেন? প্রথম যেটা হলো যে পার্থক্যের জায়গা থেকে প্রথম যেটা বলা দরকার সেটা হলো ডক্ট্রিন অফ নেসেসিটি, যেটাকে বলে যে প্রয়োজন ছিল, প্রয়োজন দেখা দিয়েছে, ওই জন্যই ওই তত্ত্বাবধায়ক সরকারও এসেছিল। কিন্তু এখনও যেটা এসছে সেটাও এক ধরনের ডক্ট্রিন অফ নেসেসিটি, কিন্তু এটার মধ্যে এত অংশীজনের চাওয়া পাওয়ার হিসাবগুলো ঢুকে গেছে যে এটার সাথে সামাল দিতে গিয়ে অনেক কিছুই মানে পাবলিকই সামাল দিতে পারছে না। আপনি যেটা বললেন যে জিনিসপত্রের দাম, যেটা আমি যদি খালি উদাহরণটা দিই, আমি দিন 10 আগে চা বাগানে গেছি, চা বাগানের শিক্ষার্থীদের অবস্থা দেখতে। সেইখানে শুনে আসলাম যে এবার বেশিরভাগই যাবে না মাধ্যমিক বিদ্যালয়ে। কী জন্য? যে আমাদের সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, শিক্ষা উপদেষ্টার দপ্তর থেকে একটা নীতিমালা ঘোষণা করা হয়েছে, ভর্তি নীতিমালা, আপনারা হয়তো দেখেছেন। সেই নীতিমালায় ন্যূনতম 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এখন আচ্ছা বুঝলাম, চা বাগানের কথা বাদই দিলাম, ঢাকার আশেপাশে 5000 বস্তিতে 10 লক্ষের উপরে বস্তিবাসী আছেন। তো তাদের পক্ষে, একজন রিক্সাওয়ালার পক্ষে 3000 টাকা দিয়ে পারবে, সর্বোচ্চ হলো 8000 টাকা ভর্তি। পিকারুন্নেসা পারবে, সায়েন্স ল্যাবরেটরি পারবে, এইসব যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত তারা পারবেন। কিন্তু একজন রিক্সাওয়ালা, একজন কৃষক ভাই, তার সন্তানকে সে কী করে পড়াবে? এই প্রশ্নটাই চা বাগানের অভিভাবকরা করেছেন, যে সব কিছু মিলে ভর্তি ফি, তারপরে সেশন ফি, তারপরে আরও যেটা আছে বই দিচ্ছেন, খাতা পেন্সিল পোশাক সব মিলে আরও 13,000 টাকা পড়ে গড়ে। তো কয়জন চা বাগানের শ্রমিক পড়াতে পারবে? মাটা কেঁদেই দিল কথা বলতে গিয়ে, যে ভেবেছিলাম আমার মেয়েটা লেখাপড়া শিখে আর একটু চা বাগানেই থাকলো, কিন্তু চা বাগানের ফ্যাক্টরিতে কাজ না করে, চা পাতা না তুলে আর একটু ভালো করে করতে পারবে, অথবা ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে। সেই স্বপ্ন আমরা দেখিয়েছি, কিন্তু ওই জায়গায় আমাদের আসলে ওই বারবার ওই যে ঘুরে ফিরে যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা আশা করেছি যে শিক্ষাটাকে অগ্রাধিকারের মধ্যে আনা হবে,
কিন্তু সেখানে বারবারই দেখছি যেসব নীতিমালা আসছে সেটা জনগণের পক্ষে না। আমাদের কিন্তু একটা ভীষণ ভালো জায়গা তৈরি হয়েছে আমাদের, সেটা ধরেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার 90-এর দশক থেকে আসলো, যখন দেখলাম যে আমাদের জনসাধারণের মধ্যে শিক্ষার জন্য প্রচণ্ড চাহিদা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু ভারতেও নেই, আশেপাশের কোনো দেশে ওরকম হয়নি। আমাদের একজন শ্রমিক ভাইরে জিজ্ঞেস করেন, ছেলে মেয়ে পড়াতে চান? হ্যাঁ, পড়াতে চাই। আমি নিজে বিহারে দেখে এসেছি, মাঠের কৃষক, কিয়া ফায়দা, কেয়া ফায়দা। আমাদের কিন্তু কেউ বলবে না, একটা মানুষ বলবে না যে পড়ালেখা শিখিয়ে কী লাভ। আমাদের পড়াতে চায়, কিন্তু তার জন্য ওই পরিবেশ পরিস্থিতি তো আমরা তৈরি করতে পারিনি, সেই প্রতিষ্ঠানও তৈরি করতে পারিনি, সেই শিক্ষকও তৈরি করতে পারিনি। উনি যে একটা কথা বললেন, স্থায়ী শিক্ষা কমিশন, তারা যদি এই প্রত্যেকটা বিষয় দেখত তাহলে কিন্তু আমরা অনেক দূর যেতে পারতাম। আপনি বললেন যে পার্থক্যটা কি, ওই সরকার তো এসেছিল এত বড় এজেন্ডা, এত বড় কিছু নিয়ে আসেনি। কিন্তু এই সরকারের তো আমরা শুরুর থেকেই দেখেছি যে ওনারা বলেছেন সংস্কার করবেন, বৈষম্য দূর করবেন, বৈষম্য দূর করবেন। কিন্তু সবচেয়ে বেশি বৈষম্যের জায়গা তো শিক্ষা। 13 রকম চলছে নানা ধারায়, তার মধ্যে আবার কিছু কিছু আছে কোনোভাবেই রাষ্ট্র কর্তৃক কোনোভাবেই রাষ্ট্রের আওতার মধ্যে নেই। যেমন আমি বলি, অনেক ইংরেজি মাধ্যমিক কথা শোনে না, কোনো ধরনের আইনি কাঠামোর মধ্যে নাই। অনেক ধরনের মাদ্রাসা আছে যারা আইনি কাঠামোর মধ্যে নেই। আমার দেশে আমার সন্তান কোথায় পড়ালেখা করছে আমরা জানবো না, তারা কিভাবে লেখাপড়া চালায় জানবো না, কিভাবে পরিচালিত হয় জানবো না, তাদের আয়ের উৎস কি জানবো না। এটা তো হয় না। সেই আইনি কাঠামোটাও নয়। স্থায়ী শিক্ষার কমিশন কিন্তু একটা সমন্বিত শিক্ষা আইনও করতে পারত, যেটার মাধ্যমে, যেমন আমি উদাহরণ দিলে আমি নিজেই কোর্টে যেতে পারতাম যে এই আইনের আওতায় এই শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে। পারছি না তো, কারণ ওইটা তো কোনো ব্যবস্থাই নাই। সেই জায়গায় আমি মনে করি যে আমাদের শিক্ষার্থীদেরকে সত্যি কথা বলতে গেলে মনে হয় আমরা দায়ী, তাদেরকে অনেক কিছু থেকে আমরা বঞ্চিত করছি, যেটা সুযোগটা তাদের দেয়া যেত। সর্বশেষ একটা উদাহরণ দেবো আমি, গত 23 নভেম্বরে একদম প্রত্যন্ত একটা অজপাড়াগা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, সেইখানে 7ম শ্রেণীর একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করেছে, বড় হয়ে কি হতে চাও? একটা মেয়ে বলল, কি পড়তে চাও? বলল রোবোটিক্স। চিন্তা করেন, অজপাড়াগায়ের মেয়ে। আমি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটার কথা তুমি জানলে কি করে? আমার মামাতো ভাই বোনরা আসছিল বিদেশ থেকে, তারা বলেছে এটা দিয়ে এটা করা যায়। স্বপ্নটা আছে, কিন্তু সেই স্বপ্নটা বাস্তবায়নের কোনো ব্যবস্থাই আমরা করতে পারিনি। ধন্যবাদ রাশেদা চৌধুরী। এহসানুল হক মিলন, ছোট্ট করে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনি একটা রাজনৈতিক দল করেন, নির্বাচন যদি যায়, সেই রাজনৈতিক দল যদি বিজয়ী হয়, তাহলে কি এই বৈষম্য দূর বা এই স্বপ্ন পূরণের জন্য কি করবেন? আপনি যেভাবে বললেন, আমি যে সময় এই দায়িত্ব পেয়েছিলাম সেই সময় এই স্বপ্ন দেখে তো অনেক পরিবর্তন করার চেষ্টা করেছি। ধরেন শিক্ষক নিবন্ধন, এটা একদম নতুন জিনিস, এটা আমার ব্রেইন চাইল্ড ছিল সেই সময়, যেন আমাদের শিক্ষকতার মধ্যে যেন কোনো দুর্নীতি না হয়। তারপরে আপনার টেকনিক্যাল এডুকেশন, যেটা আমাদের জন্য সবচেয়ে, আপা যেটা মেনশন করলেন যে আমাদের দেশের ঝরে পড়াদের লেখাপড়া করানো, টেকনিক্যাল এডুকেশন, যারা হায়ার স্টাডি করতে চাচ্ছে না সেটা, বা যারা হায়ার স্টাডিও করতে চায় অ্যাট দ্য সেম টাইম ভোকেশনাল ট্রেনিং নিতে চায় সেই এডুকেশন, আইসিটি এডুকেশন, এগুলিকে আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে। যেটা বেসিক্যালি হচ্ছে মানব সম্পদ উন্নয়নের ব্যাপারটি আমাদের দেখতে হবে, অর্থাৎ আর্থ সামাজিক উন্নয়নে আমাদের যে কারিগরি শিক্ষার ভূমিকা সেগুলি আমাদের দেখতে হবে। আমি মনে করি যে আগামী দিনে যদি আমাদের দল ক্ষমতায় আসে, তাহলে আমরা বিগত দিনে যে শিক্ষার ধারাবাহিকতা, আবার একটা কথা মেনশন করলেন কিছুক্ষণ আগে, যে ওই উপবৃত্তি দেওয়া, খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি দেওয়া, মেয়েদের উপবৃত্তি দেওয়া, 2006 সালে 54% মেয়েরা ছিল ক্লাসে, ছেলেরা ছিল কম। দেখুন এগুলি ডেভেলপড হয়েছে। ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা বিনা বেতনে পড়ার ব্যবস্থা করলাম, সেগুলি তো এখন আর নাই, এগুলি তো কন্টিনিউ করতে হবে। উনি বললেন কি, কনস্টিটিউশনালি রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, যেই মেয়েটির রোবোটিক্সের উপর লেখাপড়া করতেছে তাকে সেই সুযোগ দিতে হবে। আপনি 3,000 টাকা করে ভর্তি ফি নেবেন কেন?
আপনি সরকার এগুলিকে ফ্রি করতে হবে। সরকার তো ধনী সরকার, দেখুন না আমাদের বিলিয়নস অফ ডলার আমাদের লন্ডারিং হচ্ছে, আমাদের কি অভাব আছে নাকি? সেই সময় আমার একটা প্রস্তাব ছিল শিক্ষা ব্যাংক করা। পরবর্তীতে আপনাদের সরকার কিন্তু করার চেষ্টা করেছিল হোসেন জিল্লুর রহমান সাহেব, কিন্তু উনি সময় স্বল্পতার জন্য করতে পারেননি। শিক্ষা ব্যাংক করা, আপনি দেখেন নিউ ইয়র্কে এই লোটো হয়, লটারি, যেটা আমাদের রেড ক্রিসেন্ট রেড ক্রসে করে, সেই লোটোর টাকাটা এডুকেশন সেক্টরে দেওয়া হয়। তা আপনি যে ধরে নেন যে আমাদের ডিপ্রাইভদের জন্য বাংলাদেশে এই ধরনের একটি পদ্ধতি করলে, এখানে কোনো রিলিজিয়াস ট্যাবুর কথা বললে চলবে না, আপনাকে গুরুত্ব দিতে হবে শিক্ষার জন্য। উনি বললেন যে দক্ষিণ এশিয়া আমরা সবচেয়ে নিম্ন হয়, ইটস এ ফ্যাক্ট উনি যেটা বললেন। তো দক্ষিণ এশিয়া আমরা যদি নিম্ন হই তো নিম্নই থাকবো। আমরা তো দেখছি শিক্ষার ইনভেস্টমেন্টটাই হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট। হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করতে হলে আমাদের এডুকেশন ইনভেস্টমেন্ট করতে হবে। আমার বাবা যদি আমার জন্য করে থাকে, তাহলে আমরা রাষ্ট্র পরিচালনায় গিয়ে আমরা রাষ্ট্র হয়ে নাগরিকদের জন্য এটা করব না, এটা কিভাবে হতে পারে? উনি বললেন না, আমি বলবো তিনটি মিনিস্ট্রিকে গুরুত্ব দিতে হবে। নাম্বার 1 এডুকেশন, নাম্বার 2 এডুকেশন, নাম্বার 3 এডুকেশন। ধন্যবাদ এহসানুল হক মিনন, রাশেদ আক্তার চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ এবং সুন্দর সুন্দর তথ্য জানলাম আপনাদের মাধ্যমে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।